এসেছে বৈশাখ তোমাদের দ্বারে, দিও না ফিরিয়ে খালি হাতে তারে। ভুলে যেও যত যাতনা দিয়েছি তোমারে, পাঠালাম শুভেচ্ছা অঞ্জলি পেতে। রেখে দিও স্মরণে হৃদয়ের তরে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 3 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আমরা আয়োজনের শুরুতে একটু আবহাওয়া বার্তায় চলে যাব। আমরা দেখে নেব 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড এবং আজকের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, আজ ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.5। রংপুরের সর্বোচ্চ 33.3 এবং সর্বনিম্ন 24.0 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 32.3। সিলেটে সর্বোচ্চ 33.2 এবং সর্বনিম্ন 22.5। চট্টগ্রামে সর্বোচ্চ 33.5 এবং সর্বনিম্ন 24.0 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে সর্বোচ্চ 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইল 20.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে 35.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সব বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আমরা আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু আমরা চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলার খবরও জানবো। 3 পার্বত্য জেলায় অধিকাংশ জায়গায় গতকাল বজ্রসহ বৃষ্টি হয়েছে। আজকের কি অবস্থা সেই খোঁজ খবরে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, শুভ সকালে। যে 3 জেলায় সারাদিন বজ্রসহ বৃষ্টি হয়েছে, আজকের কি অবস্থা? সেই সাথে সাথে খেটে খাওয়া মানুষকেও তো নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। সারিকা, শুভ সকাল। এবং আপনি যেমনটি বলছিলেন, গতকাল যে বজ্রসহ বৃষ্টি, সেই বজ্রসহ বৃষ্টিতে কিন্তু আমরা দেখেছি খাগড়াছড়িতে গতকালের শুরুতে কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন করে যদি আমি বলি, জেলা সদর কেন্দ্রিক তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর না পেলেও কিন্তু আমরা বিভিন্ন উপজেলায় যে বজ্রপাত সহ বৃষ্টি ছিল, সেই বজ্রপাত সহ বৃষ্টিতে কিন্তু আমরা গবাদি পশুর প্রাণহানির আমরা খবর পেয়েছি। যেমন মানিকছড়ি উপজেলায় কোরবানের যে সামনে যে আসন্ন ঈদুল আজহা রয়েছে, সেই ঈদুল আজহার জন্য যে পশু লালন পালন করছিলেন এক খামারি, সেই খামারে কিন্তু বজ্রপাতের ঘটনায় প্রায় 60টির মতো গবাদি পশুর প্রাণহানির খবর আমরা পেয়েছি এবং এতে প্রায় 7 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই খামারির। এবং এর পাশাপাশি আমরা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কাল বৈশাখীরও কিন্তু খবর পেয়েছি গতকাল দুপুর পর্যন্ত। যেমন জেলার যে মাটিরাঙ্গা উপজেলার বেশ কিছু এলাকায় আমরা দেখেছি গতকাল যে কালবৈশাখীর তাণ্ডব ছিল, সেই কালবৈশাখীর তাণ্ডবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কাঁচা যেসব ঘর বাড়ি রয়েছে কিংবা প্রত্যন্ত এলাকায় যেসব জরাজীর্ণ ঘর বাড়ি রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় কিন্তু যে কালবৈশাখীর তাণ্ডবে কিন্তু গাছপালারও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে একটি জিনিস আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যেই চৈত্র মাসে যে তীব্র দাবদাহ ছিল, সেই তীব্র দাবদাহে কিন্তু আমরা ফসল হানি কিংবা যে আম সহ অন্যান্য যে ফল রয়েছে, সেই সব ফলের কিন্তু আমরা ঝরে যাওয়া দেখেছি। তবে এই যে বৃষ্টিপাত, বৈশাখের শুরুতে যে বৃষ্টিপাত ছিল, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখন অনেকটা কৃষক কিংবা যারা বাগানিরা রয়েছে, তারা কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। কেননা যে এই সময় যে পানির দরকার ছিল কিংবা সেচের দরকার ছিল, সেটি কিন্তু অনেকাংশ প্রকৃতি নির্ভরভাবে সেটি কিন্তু তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বৃষ্টিপাত কিংবা বজ্রপাতের খবর এখনো পাইনি।
তবে গতকাল পর্যন্ত আমরা খাগড়াছড়ি জেলায় বজ্রসহ বৃষ্টিপাত দেখেছি এবং সেই অনুসারে কিন্তু ক্ষয়ক্ষতিও হয়েছে খাগড়াছড়িতে ব্যাপক। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটি হলো এই যে খাগড়াছড়িতে যে গতকাল যে বৃষ্টিপাতের বজ্রসহ বৃষ্টিপাতের যে বা ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘূর্ণিঝড় এলাকায় কিন্তু আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর যিনি রিজেন্ট মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 3 পার্বত্য জেলায় বজ্রসহ বৃষ্টি। আমরা খাগড়াছড়ির খোঁজ খবর জানছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী নুরুসফা মানিক। দর্শক, এদিকে 18 এপ্রিল থেকে 21 এপ্রিল সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হবে উজানে ভারতের চেরাপুঞ্জিতেও। এতে আতঙ্কিত হাওরের কৃষকরা। দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানাবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ারজুয়েল। এই যে 21 তারিখ পর্যন্ত, 18 এপ্রিল থেকে 21 এপ্রিল, এই কয়েকদিনের যে বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া গেছে এবং সেই সাথে ধান কাটাও চলছে, কৃষকরা ধান কাটা কত এগুলো এবং প্রস্তুতি তাদের কেমন দেখছেন? সারিকা, আপনি জানেন এই মৌসুমটা হাওরের আসলে পুরো ধান কাটার মৌসুমই। এপ্রিল থেকে কিন্তু ধান কাটা শুরু হয়েছে। এবার সুনামগঞ্জে প্রায় 2,23,000 হেক্টর ধান আবাদ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ধান কাটা পুরো হাওরে শুরু হয়েছে। তবে হাওরের ধান কিন্তু এখনো বেশিরভাগ হাওরের ধান কিন্তু এখনো কাঁচা রয়ে গেছে এবং গেল কয়েকদিনই সুনামগঞ্জে এখন পর্যন্ত মাত্র 5,000 হেক্টর মেট্রিক টন ধান কাটা হয়েছে এবং সেই হিসাবে এখন পর্যন্ত 5%-এর কম ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে পুরো হাওর জুড়েই যে ধানের যে আসলে ফলন হয়েছে এবার ভালো, কিন্তু ধান পাকতে আরো 2 সপ্তাহ থেকে 15 দিন থেকে 20 দিনের মধ্যে সময় লাগতে পারে। কিন্তু গতকাল আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে বলা হয়েছে যে সুনামগঞ্জে 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত যে ভারতের যে চেরাপুঞ্জি এবং সেই চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের যে সম্ভাবনার একটা পূর্বাভাস দিয়েছেন তার ফলে, এবং বলেছেন যে হাওরের যে ধানগুলো পাকা হয়ে গেছে সেগুলোতে কেটে নেওয়া হয় কৃষকদের। কিন্তু বাস্তবতা হচ্ছে কৃষকরা আসলে এখনো যেহেতু ধান অনেক ধানই পাকা ধরেনি, সেই ক্ষেত্রে কৃষকরা আসলে ধান দ্রুত কাটা একটু কঠিন হবে, যার ফলে কৃষকরা অনেকটা আতঙ্কিত। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে কিন্তু সুনামগঞ্জে হাওর অঞ্চলের যে ফসলের অনেক ক্ষতি হয়, কারণ দ্রুতই সেই পানি হাওর এলাকায় প্রবেশ করে। এবং এখন পর্যন্ত কৃষি কর্মকর্তারা বলছেন তারা প্রায় 2 লাখেরও বেশি শ্রমিক তাদের হাওরের ফসল কাটবে এবার এবং 700-রও বেশি ধান কাটার মেশিন আছে। তারা বলছেন সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে, দ্রুত ধান কাটা হচ্ছে এবং ধান আর 2 সপ্তাহ সময় পেলে হয়তো সব ধান কাটা পাকার পর ধান কাটা শুরু হয়ে যাবে। তবে মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন এখন পর্যন্ত ধান যেহেতু পুরোদমে কাটেনি, সেই আবহাওয়ার পূর্বাভাস তাদের জন্য একটা শঙ্কার বিষয় এবং যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ফসল হারানোর একটা শঙ্কা কৃষকরা আছেন। তবে প্রশাসন থেকে ধান কাটার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তারা বলছেন যে যাতে দ্রুত পাকা ধান কেটে নেওয়া হয়। সারিকা, এয়ারজুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঘুরে এলাম সুনামগঞ্জ থেকে। আমরা জানছিলাম এই যে 18 তারিখ থেকে 21 এপ্রিল পর্যন্ত একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এতে আতঙ্কিত কৃষকরা এবং সেই প্রস্তুতিও তারা নিচ্ছেন। আমরা সেই সব নিয়ে বিস্তারিত জানছিলাম। দর্শক, এবার একটু আমরা চলে যাব পত্রিকাতে, দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। আমাদের হাতে কয়েকটি পত্রিকা রয়েছে, আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলো দেখব। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমার চোখে পড়ছে, ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা SM শহীদুল কবির লিপু 25 বিঘা জমিতে তার সমন্বিত খামার। এখানে বিস্তারিত লেখা আছে, কৃষিকে লাভজনক করতে পরিকল্পনা নিয়েছি। ডক্টর এমদাদুল্লাহ মিয়ান, ধান রোপণের পরই গত আগস্ট মাসে দেশের বড় অংশ জুড়ে ভয়াবহ বন্যা হয়। যেসব এলাকায় আমন ধান চাষের সময় শেষ হয়ে গিয়েছিল সেসব এলাকায় আমরা তাৎক্ষণিকভাবে সবজি চাষের সহায়তা দিয়েছি। পহেলা বৈশাখে রাজধানীতে বর্ণিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশা ও সম্প্রদায়ের হাজারো মানুষ। নির্বাচনের বিষয়ে স্পষ্ট ধারণা চায় বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক আজ। যখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করা হয় তখনই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ গণতন্ত্রের জন্য ভালো নয়, বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অভ্যুত্থানের চেতনায় অন্যরকম বৈশাখ। ভারত, নেপাল, ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, সুবিধা বাতিল করে এনবিআর এর প্রজ্ঞাপন জারি। এটি অন্যায় সিদ্ধান্ত বলছে বিকেএমইএ। দর্শক, সমকালের শিরোনামগুলো তো পড়ছিলাম, সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতাতে।
বাজারে অস্বস্তি আবার বাড়ছে, মূল্যস্ফীতি এখনও 9% বেশি। অনুমোদিত সীমার বেশি ব্যবহারে গ্যাসের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে। ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প, এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই। অপ্রয়োজনীয় খাত বাদ দিলে 6,981 কোটি টাকা বাঁচবে। লুট হওয়া 1378 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে 34টি এলএমজি রয়েছে। অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে চলে যাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। পথনকশা প্রকাশ, মে মাসে নির্বাচন কমিশন গঠন। সর্বশেষ 2019 সালের মার্চ মাসে ডাকসু ও হল সংসদে নির্বাচন হয়, তবে সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছর ডিসেম্বরে। উপাচার্যের সঙ্গে পরামর্শ করে ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৈষম্য বিরোধী নেতাকে মারধর, মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুধু নির্বাচন নয়, আরো অনেক বিষয় নিয়ে কথা বলবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, আমরা সমকালেও পড়ছিলাম। প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম, এবারে আমরা চলে যাব কালের কণ্ঠে। হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া, দুই উপদেষ্টার মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা। জামায়াত বলছে রাজনৈতিক দলগুলো দেউলিয়া হয়ে যায়নি, বাম দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে। ডিসেম্বর ধরে প্রস্তুতি ইসির। এনসিপি দল নিবন্ধনে ইসির কাছে সময় চাইবে। 3 এমপির মদদে ফকির ধনী। গ্রুপের শীর্ষ 3 কর্ণধার হত্যা মামলার আসামি। গুলশানে ইভা রহমানের ফ্ল্যাট বাড়ি দখলের অভিযোগ ফকির নেটওয়ার্কসের এমডির বিরুদ্ধে। মেঘনার চেয়ারম্যান পরিচালকের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ। হেফাজতের সমাবেশে হামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানির অভিযোগ। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, দুর্নীতির অসত্য গল্প, 21 আগস্টের কল্পকাহিনী। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে আগলে রেখেছেন। একটি শিরোনাম আমরা এখানে দেখছিলাম। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জামায়াত আমিরের। ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি। প্রথমবারের মতো ছোট হচ্ছে বাজেট। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছিলাম। এবারে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। প্রত্যেকটি পত্রিকাতেই আমরা শিরোনামটি দেখছিলাম। প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠক। 14 টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন 189 টাকা। ভর্তুকি কমাতে ও রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হয়েছে বলেছেন বাণিজ্য উপদেষ্টা। চালের বাজারও চড়া। দেশজুড়ে প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণ। দেশজুড়ে অভাবনীয় উৎসাহ, উদ্দীপনা আর মুখর উৎসবের মধ্য দিয়ে বাংলার নতুন বছর 1432 বরণ করেছে দেশের সর্বস্তরের মানুষ। কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ শিক্ষার্থীদের। ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালু রাখার ঘোষণা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6টি আবাসিক হলের তালা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেছে। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আমরা সব শেষে চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। কমছে বাজেটের আকার, অর্থনৈতিক সংকট ও আইএমএফ এর প্রেসক্রিপশন। ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অংশ নিয়েছেন। আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল অর্থনীতি খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক। হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি। গুলশানে ফ্ল্যাট ঘুষ নেওয়ার টিউলিপের বিরুদ্ধে মামলা।
রাজধানী পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্যাসের মূল্য বৃদ্ধিতে মহা বিপদ, সংকটে চিরে চ্যাপ্টা শিল্প খাত। এভাবে উৎপাদন খরচ বাড়লে নতুন বিনিয়োগ তো আসবেই না, বরং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। বিনিয়োগ সম্মেলন এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা দেখছিলাম গ্যাসের দাম বেড়েছে, সয়াবিন তেলের দাম বেড়েছে। আমরা এই নিয়ে একটি প্রতিবেদনও দেখব। ব্যবসায়ীদের আবদারে 4 মাসের ব্যবধানে আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে বোতলজাত সয়াবিন 14 টাকা বেড়ে হয়েছে 189 টাকা, আর 12 টাকা বেড়ে খোলা তেল বিক্রি হবে 169 টাকায়, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। নতুন দর জনগণের জন্য খুব বেশি অসহনীয় হবে না বলে যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে ভোক্তারা বলছেন ভিন্ন কথা। আমরা একটি প্রতিবেদন দেখব। ভোজ্য তেলে প্রত্যাহার করা ভ্যাট 31 মার্চ থেকে পুনর্বহাল করায় ব্যবসায়ীদের সাথে সরকারের দিন দরবার চলছিল বেশ কদিন ধরেই। আভাস পাওয়া গিয়েছিল 4 মাস পর আরেক দফা বাড়ছে দাম। সে আশঙ্কাই সত্যি হলো। মঙ্গলবার ঘোষণা দেয়া হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা বেড়ে হলো 189 টাকা, আর খোলা সয়াবিন 12 টাকা বেড়ে 169 টাকা। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টার দাবি, এমন দাম বৃদ্ধি সাময়িক, যা খুব বেশি চাপে ফেলবে না সাধারণকে। ভোক্তা পর্যায়ে যে আজকে যে দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, এই বাধ্যকতাটা আমি মনে করছি সাময়িক, এবং ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে, বাট এটা আমরা শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের 5 লিটার বা মানে যদি জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজাম্পশন চিন্তা করি। তবে বাড়তি এ দাম নিয়ে ভোক্তাদের মত ভিন্ন। তারা বলছেন নতুন দরে বাড়বে সংসারের খরচ। বাড়াইলেও আমাকে কিনতে হয়, এটা কিনতে হবেই আমাকে, তোর কিছু করার নেই। নর্মাল আগে 175 টাকায় কেনা তাদের জন্য একটা বোঝা, তা বোঝার উপরে আরও বোঝা বৃদ্ধি হয়েছে। এখন তো বেড়ে গিয়ে আমার কিছু করার নেই, ওইভাবেই তো দেখতে হইব। বাড়াটা তো আমি কমাইতে পারবো না। বর্তমানে সব ধরনের ভোজ্য তেলে আমদানি পর্যায়ে মূসক 15% কার্যকর রয়েছে, যা গেল ডিসেম্বরে 5% নামিয়ে আনা হয়েছিল। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, আজ 3 বৈশাখ। গাইবান্ধায় চলছে 10 দিন ব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এই মেলা চলছে এবং চলবে আরও 10 দিন। এ বিষয়ে নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। গাইবান্ধা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শুভ সকাল। বৈশাখের শুরু, পুরো দমে গাইবান্ধায় বৈশাখী মেলা চলছে। কেমন দেখছেন এবার আয়োজন? সারিকা, আপনাকেও শুভ সকাল। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে গাইবান্ধার যে কূপতলা রয়েছে, এই কূপতলার স্কুল বাজার বণিক সমিতির উদ্যোগে এখানে কিন্তু পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে এবং আগামী 10 বৈশাখ পর্যন্ত এই বৈশাখী মেলা চলবে। তো এখানে আপনার হচ্ছে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানের সূচি হোক দ্বারা, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই বাঙালির যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, এই মেলাটা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু বসেছে এই কূপতলা
স্কুল বাজার প্রাঙ্গণে। এখানে আপনাকে জানাতে চাই যে গত পয়লা বৈশাখী সকাল 7টায় কিন্তু এই বৈশাখী মেলা শুরু হয়েছে এবং এখানে প্রায় মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে খেলনা জাতীয় থেকে শুরু করে ঘোড়ার দৌড় এবং চরকি সহ নাগরদোলা পর্যন্ত এই সমস্ত কিন্তু আপনার হচ্ছে মেলায় প্রাঙ্গণে কিন্তু দোকানপাট বসেছে। যেহেতু এখন সকাল 8টা বাজে, তো এই সময়টা কিন্তু এখনো সকালে সেভাবে মেলাটা জমে ওঠে নাই। আমি যেটা এখানে আয়োজকদের কাছে যেটা জানতে পেরেছি যে এখানে দুপুরের পর থেকে এই মেলা প্রাঙ্গণে কিন্তু জমে ওঠে এবং রাত 10টা পর্যন্ত এই মেলার প্রাঙ্গণে কিন্তু কেনা বেচা হয় এবং এখানে দেখা যায় যে এই কুপতলা, লক্ষ্মীপুর, খোলাহাটি, তারপরে হচ্ছে দাঁড়িয়াপুর, এই গাইবান্ধা সদর থেকেও কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু আপনার এই মেলায় আসছেন এবং একটা যেহেতু গ্রামীণ ঐতিহ্য মেলা, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসছে, কিনছে, এখানে কিনছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হরেক রকমের খেলনা জাতীয় দোকান এবং নাগরদোলা পর্যন্ত উঠেছে। আমি আপনাকে দেখাতে চাই যে এই যে 100 বছরের অধিক বট গাছ, এই বট গাছের নিচে কিন্তু কেন্দ্র করে কিন্তু এই মেলা আপনার হচ্ছে শুরু হয়েছে। তো আপনার হচ্ছে এই মেলাতে আমি যেটা জানতে পেরেছি যে দুপুরের পর থেকে কিন্তু এই মেলাটা শুরু হয় এবং এখানে প্রায় 50-এর অধিক কিন্তু এই মেলা প্রাঙ্গণে দোকান উঠেছে। মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন তৈজসপত্র, খেলনা জাতীয়, যেটা গ্রামীণ ঐতিহ্যের যে মেলা, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু দোকানপাট গড়ে উঠেছে। আর আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি জাতি কিন্তু একটি বছর প্রায় 12 মাস কিন্তু তারা অপেক্ষায় আগ্রহ থাকে কবে তাদের বৈশাখী আসবে। তো এই মেলাটা আগামী 10 বৈশাখ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধার 10 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন নিয়ে আমরা জানছিলাম, দেখছিলাম বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে এই মেলা এবং সকাল থেকেই মানুষ ভিড় করতে শুরু করেছে। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরো একবার বৈশাখীর শুভেচ্ছা জানাই এবং শুভ সকাল জানাই।